সুস্বাগতম বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে সুস্বাগতম। আমি তোমাদের কখনো নিয়ে যাব সেই অচিন পুরীতে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর দেশে। কখনো নিয়ে যাব হাসি খুশি ভরা সেই আনন্দপুরীতে, আবার কখনো নিয়ে যাব অশরীরী আত্মার দেশে, আবার কখনো সত্যান্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করব রহস্য সমাধানের। এরকম নানা রঙের দুনিয়ায় ভেসে যেতে অবশ্যই আমার হাতটা ধরো বন্ধু। আর সেই সমস্ত দেশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তার প্রতিক্রিয়া জানিও। আরো অনেকজনকে সেই দেশের ঠিকানা জানিয়ে দিও কিন্তু। তাহলে দেখি, চলো আজ কোন দেশে তোমাদের নিয়ে যাওয়া যায়। চলো তোমাদের আজ ঘুরিয়ে নিয়ে আসি রূপনগর থেকে। দেখে নি সেখানকার রাজপুত্র রাজ্য চালানোর জন্য কতটা উপযুক্ত হয়ে উঠেছে। শুরু করছি আজকের রূপকথা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রূপনগরের রূপকথা। নগর পারে রূপনগর, তা সেই রূপনগরের রাজার ছেলে রূপে গুণে কার্তিকেয়। কি চমৎকার যে দেখতে তা বলবার নয়। কথায় বলে রাজপুত্র, তাই রাজপুত্র যেন সবার সেরা। রাজপুত্রের বয়স যখন 16, রাজামশাই তখন ঠিক করলেন এবার তিনি কোনো এক শুভ দিনে রাজ্যাভিষেক করে রাজপুত্রকে যুবরাজ পদে অভিষিক্ত করে রাজসভায় নিয়ে নেবেন এবং পরে সুযোগ সুবিধা মতো সিংহাসনের পূর্ণ দায়িত্ব রাজকুমারের হাতে তুলে দিয়ে অবসর নেবেন তিনি। রাজার অন্তরের এই সুপ্ত বাসনাটা মেনে নিল সকলেই। নেবে নাই বা কেন? রাজার ছেলেই রাজা হবে এ তো সবাই জানে। কিন্তু মেনে নিল না একজন, সে হলো রাজপুত্র স্বয়ং। রাজপুত্র বলল, মহারাজ, আপনি আমার পিতা, আপনার হুকুম অমান্য করবার মতন সাহস আমার নেই। আমার রাজসিংহাসন চাই না এ কথাও আমি বলবো না। আমার শিক্ষা সমাপ্ত হয়েছে, লেখাপড়া থেকে যুদ্ধবিদ্যার সব কটি ধাপ আমি পার হয়ে এসেছি, কিন্তু তবুও আমার একটা দিক অপূর্ণ আছে। রাজামশাই বললেন, কিরকম? আমি সবকিছুই জেনেছি, শুধু নিজের দেশটাকেই জানিনি। তাই আমি এই পদে অভিষিক্ত হবার আগে প্রজাদের সুখ দুঃখ এবং রাজ্যের সীমা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা করে নিতে চাই। অতএব আমি আমার রাজ্য ঘুরে দেখার জন্য আরো 6 মাস সময় চাইছি। রাজামশাই বললেন, এই কথা? সেই ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। 6 মাস কেন, 1 মাসে যাতে সে কাজ হয়ে যায় সেই ব্যবস্থাও করে দেব আমি। তোমাকে নিয়ে যাবার জন্য রথ এক্ষুনি প্রস্তুত হবে। আমার 5000 সৈন্য তোমার সামনে পিছনে থাকবে। গদি বিছানা সমেত তাঁবু যাবে। বলেই হাঁক দিলেন, মন্ত্রীমশাই, আপনি এক্ষুনি রাজকুমারের নিরাপত্তামূলক সব রকমের ব্যবস্থা করুন। মন্ত্রীমশাই বললেন, যথা আজ্ঞে মহারাজ। রাজপুত্র বললেন, ওইভাবে আমি যাব না। তার কারণ আমি তো প্রমোদ ভ্রমণে যাচ্ছি না, আমি যাচ্ছি নিজের দেশকে চিনতে জানতে। কাজেই আমি যাব ঘোড়ায় চেপে তলোয়ার হাতে বীরের মতো। আর আমার সঙ্গে যাবে মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র এবং কোটাল পুত্র। এই সুযোগে তাদেরকেও আমি বাজিয়ে দেখতে চাই। মহারাজের তো মোটেই ইচ্ছা নয় রাজকুমারকে এইভাবে ছাড়তে, আর রাজপুত্রেরও জেদ, এইভাবেই সে যাবে। রাজপুত্রের জেদ দেখে মন্ত্রী, সেনাপতি, কোটাল কেউই না করলো না তাদের ছেলেদের ছাড়তে। অতএব কোনো এক শুভ দিনে রাজারানীকে প্রণাম করে রাজপুরী থেকে বিদায় নিলেন রাজপুত্র। সঙ্গে চলল মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র এবং কোটাল পুত্র। যাই হোক, তারা এদেশ ওদেশ করে ঘুরে ঘুরে রাজ্যের সীমা এবং প্রজাদের দুঃখ কষ্ট সম্বন্ধে অনেক কিছুই জানল। কাদের কি অভাব, কিসের প্রয়োজন, কি পেলে খুশি হয়, সব জেনে এক গভীর বনের মধ্যে প্রবেশ করলো। সে কি নিবিড় গভীর বন! দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছায় না। তা সেই বনের মধ্যে
এক জায়গায় একটি নদী ও ঝর্ণা দেখে বিশ্রাম করতে বসলো ওরা। তখন দুপুরবেলা, ক্ষুধায় তৃষ্ণায় ওরা কাতর সকলে। এমন সময় ওরা দেখলো একদল ময়ূর ওদের সামনে এসে বেখম মেলে নাচছে। দেখে মন ভরে গেল ওদের। কোটালপুত্র বলল, আপাতত একটা ময়ূর মেরে খাওয়া যাক। রাজপুত্র বলল, না, দেখছো না ওরা কত সুন্দর, আমাদের দেখে আনন্দ হয়েছে ওদের, তাই এত নাচছে, ওদের কখনো মারে? তারপর এসে দাঁড়ালো একদল হরিণ। সেনাপতি পুত্র বলল, তাহলে কি এই হরিণই একটা বধ করা যাবে? এই কথা শোনা মাত্রই দেখা গেল একটা হরিণ এসে ওদের পায়ের সামনে গড়াগড়ি খেতে লাগলো। অর্থাৎ আকারে ইঙ্গিতে সে বোঝাতে চাইল, হে কুমারগণ, তোমরা আমাকে আহার করেই তৃপ্ত হও। রাজপুত্র বলল, হরিণের মাংস অতি সুস্বাদু, তবে কিনা যে আমাদের ভালোবেসে এবং আমাদের ক্ষুধার কথা চিন্তা করে নিজের থেকে তার দেহ দান করতে আসছে, তাকে কখনো বধ করা উচিত নয়। রাজপুত্রের এই কথা শোনা মাত্রই সেই বনে যত পশুপক্ষী ছিল সবাই একসঙ্গে তাদের নিজের নিজের ভাষায় কেউ ডেকে কেউ শীষ দিয়ে জয়ধ্বনি করলো। আবার ঠিক সেই সময় দেখা গেল একদল হনুমান কি যেন সব বয়ে নিয়ে আসছে। হনুমানগুলো যা নিয়ে এলো তা হলো এই, কেউ নিয়ে এলো পাকা কলা, কেউ গাছ পাকা পেঁপে, কেউ বা আম জাম, কেউ পেয়ারা, তাছাড়া আরো কত কি সুস্বাদু ফল। রাজপুত্র তো খুব খুশি, বন্ধুদের নিয়ে পরম তৃপ্তির সঙ্গে সেই সব খেতে লাগলো। তারপর যা হলো তা আবার আরো মজার। ওরা করলো কি, কোথা থেকে যেন কচি ঘাস ছিঁড়ে এনে গাছতলায় বিছিয়ে বেশ পুরু গদির মতো করে বিছানা করে দিল। তারপর আকারে ইঙ্গিতে ওদের শুতে বলে শুরু করলো ওদের গা হাত পা টেপা। শুধু তাই নয়, বনের পশু পাখি সবাই মিলে সারা রাত জেগে ওদের ঘিরে পাহারা দিতে লাগলো। রাজপুত্র বলল, বনের পশু, এদের আমরা বদ্ধ প্রাণী বলেই জানতাম, কিন্তু এদের বুকেও যে এত বাৎসল্য স্নেহ মমতা আছে তা তো জানতাম না বলেই যেখানে বনের ফলমূলের রসস্বাদন করে আমাদের পেট ভরে, সেখানে অযথা আমরা এইসব প্রাণীগুলোকে মেরে খাই। যাই হোক, আমি যখন রাজা হব তখন এদেশ থেকে প্রাণী হত্যা একদম বন্ধ করে দেব, আর বলে দেব এই বন থেকে একমাত্র শুকনো গাছ ছাড়া আর কোনো গাছের একটা ডালও কেউ যেন না কাটে। তাই না শুনে তো হনুমানগুলোর উপ আপ করে সে কি লাফানি, কতগুলো বাঁদর আবার জুটে গেল তাদের সঙ্গে, তারা করে কি সব বলতে লাগলো। যাই হোক, বনের পশু সেবা যত্নের কথা বলতে বলতেই রাজপুত্র, মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র ও কোটালপুত্র গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল এক সময়। সেই ঘুম যখন ভাঙলো তখন সোনার বরণ তরুণ তপন অরুণ রাগে ভুবন যেন ভরিয়ে দিয়েছে। সোনারোদের ছটা লেগে গাছের পাতা চিকচিক করছে, নদীর বালি ঝিকমিক করছে, ঝর্ণার জলে রামধনু হচ্ছে। যাই হোক, রাজপুত্র সকলকে নিয়ে নদীর জলে মুখ হাত ধুয়ে ফল টল খেয়ে ঘোড়ায় চেপে বসলো। কিন্তু মুশকিল হলো নদী পার হতে গিয়ে। যেই না ওরা নদীতে নামলো, সেই সঙ্গে সে কি লাফালাফি, ব্যাপারটা যে কি তা ওরা কেউই বুঝতে পারলো না। ভাবলো ওরা চলে যাচ্ছে, তাই বিদায় দিতে কষ্ট হচ্ছে বলেই বুঝি ওই রকম করছে ওরা। হনুমানগুলো তো ওদের পা ধরে ঝুলে পড়লো, কিন্তু তবু ওরা বুঝতে পারলো না ওদের কথা। জোর কদমে ঘোড়া ছুটিয়ে নদীর ওপারে গিয়ে হাত নেড়ে অভিবাদন জানালো সকলকে। অভিবাদন তো জানালো, কিন্তু কি দেখলো হরিণের চোখে জল, ময়ূর কাঁদছে, বাঁদর হনুমানের দল বুক চাপড়াচ্ছে, পাখিরা কলরব করে মাথার উপর ঘুরপাক খাচ্ছে। কিন্তু মজার ব্যাপার, নদীর এপারে কেউ আসছে না। মন্ত্রীপুত্র বলল, ব্যাপার কি বলো দেখি? নিশ্চয়ই ওরা আমাদের এই দিকে আসতে মানা করছে। রাজপুত্র বলল, আমারও তাই মনে হচ্ছে। সেনাপতি পুত্র বলল, এই হিতৈষীদের আবেদন শুনে আমাদের কিন্তু ফিরে যাওয়া উচিত। কোটালপুত্র বলল, আমিও তাই মনে করি। রাজপুত্র বলল, হ্যাঁ, আমিও এ ব্যাপারে একমত, তবে কিনা ফিরে আমরা যাব না, দেখবো এর আসল রহস্য কোনখানে। ওদের ভয়ের ব্যাপার যদি এখানে কিছু থাকে তবে তা আমরা নির্মূল করব বলেই ওরা রহস্যাভিযানের জন্য ছুটিয়ে দিল ঘোড়াগুলো। নদীর ওপারে ছিল মরুভূমি, তাই ঘোড়া ছুটছে তো ছুটছেই। তবে মরুভূমি বলতে একেবারে ধুধু বালির মরুভূমি নয়, কোথাও বালি, কোথাও মাটি, কোথাও বা শক্ত পাথর। যাই হোক, অনেক দূর যাবার পরে সেই মরুভূমির বুকে ওরা একটা বিশাল রাজপ্রাসাদ দেখতে পেল।
কিন্তু সেই রাজপ্রাসাদ বড়ই রহস্যময়। সেখানে না আছে লোকজন, না আছে কিছু, শুধুই প্রাসাদ। আরো মজার ব্যাপার এই যে সেই প্রাসাদে প্রবেশ করবার মতো দরজা কোথাও নেই, চারিদিকে বৃত্তাকার পাঁচিল দিয়ে ঘেরা। রাজপুত্র বলল, বেশ মজার ব্যাপার দেখছি। এই প্রাসাদে যারা থাকে তারা বেরোয় কোথা দিয়ে, আর ঢোকেই বা কি করে? কোটালপুত্র বলল, দাঁড়াও, এ রহস্যই বের করছি। বলেই সেই পাঁচিলের কাছে ঘোড়া নিয়ে গিয়ে তার পিঠে দাঁড়িয়ে পাঁচিলের ওপর উঠল। উঠেই ভেতর দিকে তাকিয়ে করে হেসে লাফিয়ে পড়ল ভেতরে। কিন্তু সেই যে লাফালো আর উঠল না। এরা তো বাইরে থেকে অনেক চেঁচামেচি করলো, ডাকাডাকি করলো, কিন্তু কোনো সাড়া নেই, শব্দ নেই। অবশেষে সেনাপতি পুত্র বলল, দাঁড়াও, এবার আমি উঠে দেখি ব্যাপারটা কি। মন্ত্রীপুত্র বলল, শোনো ভাই, তুমি কিন্তু ওর মতো করো না, যা দেখবে তা আগে বলবে, তারপরে ওর খোঁজ করো, কেমন? সেনাপতি পুত্র বলল, সে কথা আবার বলতে। বলেই ঘোড়ার পিঠে পা দিয়ে পাঁচিল উঠেই ভেতর দিকে তাকিয়ে হো হো করে হেসে লাফিয়ে পড়লো ভেতরে। রাজপুত্র আর মন্ত্রীপুত্র তো মুখ চাওয়াচাই করতে লাগলো। মন্ত্রীপুত্র বলল, এটা নিশ্চয়ই কোনো মায়াপুরী, আর তারই প্রভাবে ওরা এই রকম করলো। আমাদের মনে হয় আর এই বিপদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না, চলো আমরা ফিরে যাই। রাজপুত্র বলল, তা হয় না ভাই, ফিরলে আমরা চারজনেই ফিরবো, না হলে কেউ নয়। এবারে দেখার পালা তোমার। মন্ত্রীপুত্র বলল, তাই হোক তবে, এবার তাহলে আমিই দেখি। এই বলে মন্ত্রীপুত্র ঘোড়ার পিঠে পা দিয়ে পাঁচিলে উঠল এবং ওই একই রকম ভাবে ভেতরে লাফিয়ে পড়ল। রাজপুত্র আর বাকি থাকে কেন, সেও পাঁচিলে উঠল। বলা বাহুল্য তার বেলাতেও এই নিয়মের কোনো ব্যতিক্রম হলো না। ওরা চারজনেই প্রাসাদের ভেতর উঠোনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। এখন সবাই সবাইয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ক্রমে দিন গেল, সন্ধে হলো, আর ঠিক সেই সময় ওরা দেখতে পেল এক ভয়ঙ্করী রাক্ষসী আকাশ পথে উড়ে এসে ওদের সামনে দাঁড়ালো। কি বিশাল তার চেহারা! রাক্ষসী ওদের দেখে করে হেসে উঠে এক হাতের মুঠোয় চারজনকে নিয়ে একটা বড় হলঘরে গেল। সেই ঘরের এক কোণে একটা বড় উনুনে প্রকাণ্ড একটি তেল ভর্তি কড়া বসানো আছে, আর তার চারিদিকে ছড়ানো আছে অসংখ্য হাড় গোড় ইত্যাদি। রাক্ষসী ওদের চারজনকে সেই ঘরের মেঝে চিৎ করে শুইয়ে হাতে পায়ে গজাল মেরে মাটির সঙ্গে গেঁথে রাখলো। তারপর বিকট হাসি এসে বলল, আমি বহুদিন ধরে একটু সুস্বাদু মাংস খাওয়ার চেষ্টা করছিলাম। বাদর, হনুমান, গরু, ছাগল খেয়ে খেয়ে অরুচি করে গেছে। এইবার তোদের খেয়ে আস মেটাবো। আগেকাল সকালে তোদের ঘোড়াগুলোকে ভেজে খাবো, তারপর এক এক দিন তোদের এক একজনকে খেয়ে অরুচি কাটাবো। এখন শুয়ে শুয়ে তোরা মরণের প্রতীক্ষা কর। এই বলে চলে গেল রাক্ষসী। রাক্ষসী চলে গেল তো মনের দুঃখে কাঁদতে লাগলো সকলে। কাঁদবে নাইবে কেন? এই জীবনের মতো ঘরে ফেরার আশা, বাবা মাকে দেখবার আশা সবই তো দুরাশা হয়ে গেল। তাই কাঁদতে লাগলো। কিন্তু কথায় বলে না, অরণ্যে রোদন, তা ওদের কান্না শুনবে কে? মন্ত্রীপুত্র বলল, ভাই রে, এখানে এইরকম বিপদ ঘটতে পারে জেনেই বনের পশু পক্ষীরা অত বাধা দিয়েছিল আমাদের। যেমন আমরা মানিনি তাদের বাধা, তেমনই এখন হাতে নাতে তার ফল আমাদের ভোগ করতেই হবে। যাই হোক, এইভাবে রাত্রিতে প্রভাত হলো। সকালবেলা রাক্ষসী এসে বিকট মূর্তি ধরে আগে খানিকটা হাসলো, তারপর বলল, কি বাচাদনরা, কেমন লাগছে? এবার আমার খেলা দেখো। বলেই সেই তেলের কড়ায় জাল দিয়ে একটা একটা করে ঘোড়া এনে গরম তেলে মুচমুচ করে ভেজে খেয়ে ফেললো। সে দৃশ্য সত্যিই দেখা যায় না। অত স্বাদের ঘোড়া ওদের কত দেশ দেশান্তর ঘুরিয়ে নিয়ে এলো, অথচ কি তাদের পরিণতি! রাক্ষসী ঘোড়াগুলোকে খেয়ে বলল, আহ, বাঁচলাম। কতদিন যে ঘোড়ার মাংস খাইনি। এবার কাল থেকে শুরু করব এক এক দিনে তোদের এক একজনকে খাওয়া। কাল কার পালা হবে সেটা তোরাই ঠিক করে রাখ। এখন আমি চড়তে যাচ্ছি।
এই বলে সনসন করে উড়ে চলে গেল রাক্ষসী। সেই দিন এবং রাত যে কিভাবে কাটলো তা ওরাই জানে। কাল সকালে যে কার পালা সে কথা ভাবতে ভাবতেই রাত কাবার হয়ে গেল। ঘুম এলো না কারো চোখে। পরদিন সকালে যথারীতি রাক্ষসী এলো। এসেই বলল, রে কিছু ঠিক করলি কাকে খাবো আজ? রাজপুত্র, মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র, কোটাল পুত্র সবাই একসঙ্গে বলল, আমাকেই আজ খাও। তাই না শুনে রাক্ষসী বলল, যা বাবা, তোরা ভয়ে কাঁপবি কোথায়, প্রাণ ভিক্ষা চাইবি, তার জায়গায় মরবার জন্য ছটফট করছিস। তা ঠিক আছে, আমি আমার খাবার বেছে নিচ্ছি। বলেই কোটাল পুত্রকে হ্যাঁচকা টানে গজাল শুদ্ধ উপরে এনে তেলের কড়ায় ফেলে দিল। তারপরে বেশ মরমর করে ভেজে চিবিয়ে চিবিয়ে খেয়ে চলে গেল। যাবার সময় বলে গেল, কাল সকালে আবার আসবো, খাবো তোদের আর একজনকে। কোটাল পুত্রের পর স্বাভাবিকভাবেই পালা আসে সেনাপতি পুত্রের। তাই আগামীকাল সেনাপতি পুত্রের মৃত্যু অবশ্যম্ভাবী মেনে সারা রাত ধরে ওরা বিলাপ করতে করতে সকালের প্রতীক্ষা করতে লাগলো। সকাল হলো এক সময়, রাক্ষসী এলো। এসেই ওই একই রকম ভাবে সেনাপতি পুত্রকে তেলের কড়ায় মরমরিয়ে খেয়ে রাক্ষসী চলে গেল। দিন গেল, রাত এলো। কাল সকালে মন্ত্রীপুত্রের পালা। রাজপুত্র বলল, ভাইরে, কোন রকমে কি এই ভয়ঙ্কর এই গ্রাসের কবল থেকে রক্ষা পাওয়া যায় না? মন্ত্রীপুত্র বলল, আমিও তো সেই কথাই ভাবছি ভাই রাজকুমার। আমি মরবো, কিন্তু নিজের জীবন দিয়েও যদি তোমার জীবন আমি রক্ষা করতে না পারি তাহলে বৃথাই এ জীবন। রাজপুত্র বলল, তুমি তো অনেক বুদ্ধি রাখো ভাই, দেখো না একটু মাথা খাটিয়ে কোনো উপায় কিছু বার করতে পারো কিনা। মন্ত্রীপুত্র বলল, বেশ, আমাকে একটু তাহলে ভেবে দেখার সময় দাও। মন্ত্রীপুত্র অনেকক্ষণ ধরে ভেবেচিন্তে একসময় বলল, একটাই উপায় এবার মাথায় এসেছে, সেই উপায়টা কাজে লাগাতে পারলে হয়তো আমরা বাঁচতে পারি। রাজপুত্র আশান্বিত হয়ে বলল, কি উপায়, কি উপায়? তাতে কিন্তু খুব কষ্ট আর বিপদের ঝুঁকিও অনেক। বিপদের আর বাকিটা কি আছে? কাল সকালে হয় তুমি না হয় আমি, দুজনের মধ্যে যে কেউ একজন রাক্ষসীর পেটে যাব। পরশুর মধ্যেই দুজনেরই পালা শেষ। তাহলে এসো অন্তত বাঁচার চেষ্টা করি। বলেই মন্ত্রীপুত্র গায়ের জোরে হ্যাঁচকা টান দিয়ে একটা হাতকে গজল মুক্ত করলো। হাতের তালুর মাঝখানটা গর্ত হয়ে গেল, তাতে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। একটা হাত হতেই আর একটা হাত, তারপর দুটো পা। মন্ত্রীপুত্র নিজে মুক্ত হয়ে রাজপুত্রকে টেনে হিঁচড়ে গজল মুক্ত করলো। তারপর সেনাপতি পুত্র ও কোটাল পুত্রের ছিন্ন পরিত্যক্ত পোশাক ছিঁড়ে হাতে পায়ে ব্যান্ডেজ করে পা টিপে টিপে ওপরে এলো। ওপরে উঠেই দেখলো রাক্ষসীটা দরজা আগলে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। সে কি নাক ডাকার শব্দ তার! ওরা কোনো রকমে পা টিপে টিপে রাক্ষসীটার পাশ কাটিয়ে দরজার কাছে এলো। তারপর বারান্দার কাছে এসে রেলিংয়ে একটা দড়ি বেঁধে টুপটাপ করে নেমে পড়লো সেই পাঁচিলে। আর তারপরেই ধুপ ধাপ করে লাফিয়ে নামলো বালিতে। নেমেই ছুট ছুট ছুট, ঘোড়ার খুঁড়ে দাগ লক্ষ্য করে প্রাণপণে ছুটতে লাগলো দুজনে। তবে কিনা একে তো বালির ওপর দিয়ে ছোটা যায় না, তারপর কাটা ছেঁড়া পা নিয়ে ছোটা, তাই দারুণ কষ্ট হলো ছুটতে। ছুটতে ছুটতে ভোর হয়ে এলো, তারপর সকাল। যেই না সকাল হলো, অমনি পূব দরজা দিয়ে সূর্যের আলো এসে রাক্ষসীর মুখের ওপর পড়লো। এইভাবেই রোজ ওর ঘুম ভাঙে, আজও ভাঙলো। রাক্ষসী তো আরবনা ভেঙে নিচে এসেই দেখলো পাখি ফুট। সঙ্গে সঙ্গে ছাদে উঠে দেখলো রাজপুত্র আর মন্ত্রীপুত্র অনেক অনেক দূরে চলে গেছে। অমনি সে বনবন সনসন করে বিকট হাঁক মেরে উড়ে চললো ওদের ধরবার জন্য। রাজপুত্র আর মন্ত্রীপুত্র তখন নদীর কাছাকাছি। যেই না ওরা নদীর কাছাকাছি এসেছে, অমনি বনের সেই পশু পক্ষীদের সে কি আনন্দ উল্লাস! বাদল হনুমানের দল তো লম্ফ ঝম্প করে হাত নেড়ে নেড়ে উপ আপ কিচকিচ করে ডাকতে লাগলো ওদের। মন্ত্রীপুত্র ওদের ইঙ্গিত বুঝতে পেরে রাজপুত্রকে বলল, শিগগির চলো ভাই, মনে হচ্ছে এই নদীটাই রাক্ষস রাজ্যের সীমানা। এই জন্যই বাদর হনুমানের দল ওদের তাড়াতাড়ি নদী পার হতে বলছে। রাজপুত্র বলল, হ্যাঁ, তা বেশ ভালোই বুঝতে পেরেছি। তাছাড়া পিছনে ওই দেখো রাক্ষসী কেমন ঝড়ের বেগে ধেয়ে আসছে। ওরা দুজনে ছুটে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ল। আর অমনি সেই বাঁদর হনুমানের দল ছুটে এসে হাত ধরে ডাঙায় তুলল ওদের। ওদিকে রাক্ষসীটাও তখন উড়ে এসে ঝাঁপিয়ে পড়েছে নদীর ওপারে বালুচরে। রাগে থরথর করে কাঁপছে তখন রাক্ষসীটা। ভীষণ চিৎকার করে রাক্ষসী বলল, যা, খুব জোর বেঁচে গেলি এ যাত্রা। এই প্রথম আমার শিকার আর গ্রাস থেকে পালিয়ে বাঁচল।
তবে তোদের জন্য প্রতীক্ষা করব আমি। আবার একদিন না একদিন পথ ভুলে এদিকে আসতেই হবে তোদের। এই নদী পার হবার অধিকার নেই আমার, তাই না হলে তোদের আমি চিবিয়ে খেতাম। বলে গর্জন করতে করতে চলে গেল। আর ক্লান্ত রাজপুত্র মন্ত্রীপুত্র একটি গাছতলায় শুয়ে হাঁপাতে লাগলো। বাদল হনুমানের দল খুব সেবা যত্ন করতে লাগলো ওদের। কলা গাছের পাতা মুড়ে বটের পাতায় খিলি করে হরিণের দুধ এনে খাওয়ালো, ফল মূল খাওয়ালো। আর এক বৃদ্ধ হনুমান করলো কি, বনের ভেতর থেকে কি সব লতা গুল্ম এনে সেগুলো দাঁতে চিবিয়ে ওদের ক্ষতস্থানে লাগিয়ে দিল। অব্যর্থ ওষুধ। রাতারাতি সব ঠিক হয়ে গেল, ব্যথা বেদনা দূর হলো। এমনকি হাত পাগুলো দেখে মনে হলো যেন ওখানে কোনোদিনই কিছু হয়নি। যাই হোক, দিন দুই বিশ্রাম নেবার পরই রাজপুত্র ও মন্ত্রীপুত্র চাঙ্গা হয়ে উঠল অনেকটা। শরীরে আবার আগের মতো বল ফিরে পেল। তাই ওরা বাড়ি ফেরার জন্য পথ হারিয়ে সেই বনের মধ্যে আরো গভীরে ঢুকলো। তৃতীয় দিন রাত্রেবেলা গভীর বনে রাজপুত্র যখন একটি গাছের ডালে বসে ঘুমোচ্ছে, তখন হঠাৎ একটা ফোঁস ফোঁস শব্দে রাজপুত্রের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই রাজপুত্র দেখলো একটা অজগর সাপ আস্ত একটা হরিণকে ধরে গিলে খাচ্ছে, আর সেই বন কিসের আলোয় যেন আলোকিত হয়ে আছে। রাজপুত্র চুপি চুপি মন্ত্রীপুত্রকে ডেকে সেই দৃশ্যটা দেখালো। মন্ত্রীপুত্র তো অবাক। ওরা দুজনে দেখলো হরিণটাকে গিলে খেয়ে অজগর আবার ফোঁসফোঁস করতে করতে সেই গাছের কাছে এলো। তারপর গাছতল থেকে একটি চকচকে জিনিস মাথায় নিয়ে বড় একটি গর্তের ভিতর ঢুকে গেল। যেই না যাওয়া আবার সেই ঘোর অন্ধকার। সেরাতে আর ঘুম হলো না কারো। নিজেদের মধ্যে গল্প করতে করতে জেগেই কাটালো দুজনে। মন্ত্রীপুত্র বলল, অজগর যেটা মাথায় করে নিয়ে গেল সেটা কি তা জানো? রাজপুত্র বলল, দেখিনি কখনো, তবে বুঝতে পেরেছি 7 রাজার ধন 1 মানিক। হ্যাঁ, এখন থেকে ওই মণিটি লাভ করবার জন্য আমাদের খুব সজাগ এবং তৎপর থাকতে হবে। কাল রাতে অজগর যদি আবার শিকার ধরতে আসে, তাহলে এই মণিটা আমরা উদ্ধার করবই। এই কথা মতো পরদিন সকাল হতেই মন্ত্রীপুত্র করলো কি, খুঁজে পেতে এক জায়গা থেকে খানিকটা গোবর কুড়িয়ে এনে গাছতলায় রেখে দিল। তারপর রাত্রিবেলা গাছের ডালে চুপচাপ বসে রইল দুজনে। মাঝরাতে মণি মাথায় নিয়ে অজগর আবার সেই গর্ত থেকে বেরোলো। তারপর গাছতলায় মণিটি রেখে যেই না সে শিকার ধরতে গেল, অমনি মন্ত্রীপুত্র করলো কি, সেই গোবরটা এনে চাপা দিয়ে দিল মণিতে। গোবর ঢাকা দিতে আর কোনো আলোই বেরোলো না তখন। এদিকে অজগর তো শিকার করে বন বিচরণ করে ফিরে এসে তার মণি দেখতে না পেয়ে মনের দুঃখে মাথা করে মরে গেল। সবটা মরে গেলেও ওরা নামলো না। নামলো ঠিক পরদিন সকালে রোদ উঠলে। রাজপুত্র ও মন্ত্রীপুত্র সেই গোবর মাখানো মণি নিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করবে বলে জলের সন্ধানে যেদিকে দুচোখ যায় সেদিকে এগিয়ে চলল। খানিক দূর এগিয়ে যাবার পরই ওরা দেখলো একটা সমুদ্র অনন্ত জলরাশি নিয়ে ঢেউ সমেত তীরে এসে আছড়ে পড়ছে। তা মন্ত্রীপুত্রকে বসিয়ে রেখে রাজপুত্র গেল মণিটা ধুতে। কিন্তু অবাক কাণ্ড, রাজপুত্র যত এগোয় সমুদ্র ততই দুভাগ হয়ে গিয়ে রাজপুত্রকে পথ করে দেয়। খানিক যাবার পরই রাজপুত্র সমুদ্রের নিচে একটা সিঁড়ি দেখতে পায়। সেই সিঁড়ি বেয়ে সবে কয়েক ধাপ নেমেছে, অমনি আবার জলে ঢেকে গেল সব। মন্ত্রীপুত্র তো অনেক ডাকাডাকি করতে লাগলো তীরে বসে। সে বারবার চিৎকার করতে লাগলো, রাজকুমার, রাজকুমার, ফিরে এসো, ফিরে এসো রাজকুমার, দরকার নেই পাতালপুরীতে যাবার। কে শুনে কার কথা? সমুদ্রের ভয়ঙ্কর গর্জনে সবকিছুই চাপা পড়ে গেল। মন্ত্রীপুত্র তখন বাধ্য হয়েই ব্যর্থ মনোরথ হয়ে রাজ্যে ফিরে এসে কাঁদতে কাঁদতে সব কথা বলল মহারাজকে। রাজপুরীমায় শোকের ছায়া নেমে এলো। এদিকে হলো কি, রাজপুত্র পাতালপুরীতে প্রবেশ করেই দেখলো অবাক কাণ্ড। সে এক বিশাল পুরী, কিন্তু পুরীতেও কোনো লোকজন নেই। থরে থরে খাবার সাজানো আছে, কিন্তু দোকানই নেই। ফুলের বাগান আছে, মালি নেই। রাজপুত্র বুঝলো আবার সে নতুন করে আর এক মায়াপুরীতে এসে পৌঁছেছে। যাই হোক, তবুও রাজপুত্র তো পালাতে জানে না। তাই একটা দোকানে বসে বেশটি করে পেট পুড়ে খাবার দাবার খেয়ে রাজপুরীতে ঢুকলো। এ ঘর ও ঘর করে হঠাৎ একটি ঘরে ঢুকে চমকে উঠল সে। যা সে দেখলো তাতে নিজের চোখে আর বিশ্বাস করতে পারলো না। এই কি দেখছে সে? একই অঙ্গে এত রূপ, এও কখনো সম্ভব? সে দেখলো এক
অপরূপ রূপ লাবণ্যবতী রাজকন্যা সোনার খাটে শুয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছে। সেই রাজকন্যার মাথার কাছে আছে একটি সোনার কাঠি আর একটি রূপোর কাঠি। রাজপুত্র অনেক চেষ্টা করলো রাজকন্যার ঘুম ভাঙাবার, কিন্তু শত ডাকেও সে ঘুম ভাঙল না। তখন হঠাৎ কি যেন তার মনে হতেই সেই রূপোর কাঠিটা রাজকন্যার গায়ে ছুঁয়ে দিল, কিন্তু কিছুই হলো না। তখন সোনার কাঠিটা ছোঁয়াতেই অবাক কাণ্ড। রাজকন্যার চোখ মেলে তাকালো, তাকিয়ে ধর্মড়িয়ে উঠে বসে বলল, কে কে তুমি? রাজপুত্র নিজের পরিচয় দিল। রাজকন্যা বলল, তুমি এখানে কি করে এলে? রাজপুত্র সে কথা খুলে বলল রাজকন্যাকে। রাজকন্যা বলল, তোমার নাম? আমার নাম দুধকুমার। তোমার নাম? আমার নাম চম্পাবতী। তুমি কত সুন্দর। তুমিও। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও। আনন্দে দুজনে দুজনের হাত ধরল। রাজপুত্র বলল, কিন্তু তুমি এইখানে এইভাবে শুয়ে আছো একা একা, তোমার ভয় করে না? রাজকন্যা বলল, আমার অভ্যাস হয়ে গেছে। আমি এখনই তোমাকে এখান থেকে নিয়ে পালাবো। পারবে না। কেন পারবো না চম্পাবতী? তাহলে শোনো, আমি চম্পানগরের রাজকন্যা। আমার মা বাবা এবং রাজ্যের সমস্ত প্রজাদের চিবিয়ে খেয়ে এক রাক্ষসী আমাকে এই পাতালপুরীতে এনে লুকিয়ে রেখেছে। আর আমাদের সেই চম্পানগরকে করে রেখেছে বিশাল এক মরুভূমি। এই রাক্ষসীরা দুই বোন, ছোট বোনকে সেইখানে রেখে নিজে এই পাতালপুরীতে বাস করছে। কেন জানি না রাক্ষসীরা আমাকে ভালোবেসে ফেলেছে খুব, তাই আমাকে ওরা মারেনি। সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ওই রূপোর কাঠি আমার গায়ে ছোঁয়ালেই আমি ঘুমিয়ে পড়ব, আবার সোনার কাঠির ছোঁয়া পেলেই আমি জেগে উঠব। আর যদি ওই রাক্ষসীকে বধ করি, ওরা অমর, ওদের নজর এড়িয়ে আমরা যেখানেই যাই না কেন ওরা আমাদের ধরে ফেলবে। ওদের কোনো সীমানার গণ্ডি দেওয়া নেই। আছে একটা নদী, আর এই সমুদ্রটাই ওদের গণ্ডি। ওদের নজর এড়িয়ে সমুদ্র পার হতে গেলেই ওরা জানতে পারবে, আর তখনই ধরে ফেলবে দুজনকে। তাহলে উপায়? উপায় একটাই, তুমি আমাকে ছেড়ে এখান থেকে যেও না। রাক্ষসী আজ সকালে আমাকে রূপোর কাঠিতে ঘুম পাড়িয়ে চলে গেলে তুমি আমাকে জাগিয়ে তুলো, আর সন্ধে হবার আগেই একটা গোপন জায়গায় লুকিয়ে থেকো। রাজপুত্র বলল, সেই ভালো। এখন তো সবে দুপুর, রাক্ষসীরা আসতে অনেক দেরি। চলো, তুমি আমাকে তোমাদের এখানকার সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে। দিচ্ছি, তবে আজ কিন্তু রাক্ষসী তাড়াতাড়ি আসবে। কি করে জানলে? কিছু বলে গেছে বুঝি? হ্যাঁ, আসলে ও যখন রোজ চলে যায় তখন আমি ওকে জিজ্ঞেস করি কখন ফিরবে। তা ও যদি বলে তাড়াতাড়ি ফিরবো, তাহলে জানতে হবে অনেক দেরি করে ফিরবে। আর যদি বলে দেরি করে ফিরবো, তাহলে জানতে হবে সন্ধ্যের আগেই ফিরে আসবে। যাই হোক, রাজপুত্র তো রাজকন্যা পেয়ে খুশি, রাজকন্যাও রাজপুত্রকে পেয়ে খুব খুশি। এই পুরীর শেষ প্রান্তে পম্পা সরোবর নামে একটি সরোবর আছে। তার পাশেই আছে একটি শিব মন্দির। রাজপুত্র রাজকন্যার নির্দেশ মতো সেই শিব মন্দিরে লুকিয়ে থাকে। সারা রাত লুকিয়ে থাকে, আর সকালে রোদ উঠলেই রাজকন্যার কাছে গিয়ে হাজির হয়। এইভাবে দিনের পর দিন যায়। রাজপুত্র তার দেশ ভুলে গেল, বাপ মা ভুলে গেল, আর রাজা রানীও মাঝে মাঝে আসেন সমুদ্র তীরে বসে হাহুতাশ করে মনের দুঃখ মনে নিয়ে ফিরে যান। এই করতে করতে রাজপুত্রের আশা এক সময় মন থেকে মুছেই ফেলেন তারা। এদিকে রাজকন্যা রাজপুত্রকে পেয়ে খুশি হলেও প্রায়ই তার বাবা মা ঘরবাড়ির খোঁজ নেয়। নিতে নিতে একদিন বলে, চলো, যা আছে কপালে একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেই দেখি কি হয়। রাজপুত্র বলে, খবরদার ও কাজ করতে যেও না। তার চেয়ে চলো এই শিব মন্দিরে আমরা দুজনে মালা বদল করে বিয়েটা করে নিই, আর তুমি নানান কৌশলে রাক্ষসীদের কাছ থেকে জেনে নাও ওদের মরণের জাদুটা কি। রাজপুত্রের কথা মতো তাই হলো। বাগানে চাঁপা ফুলের মালা গেঁথে শিব মন্দিরে মালা বদল করে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলা রাক্ষসী ফিরে এসে যখন শুয়েছে, রাজকন্যা তখন তার পা টিপতে বসে গেল। রাক্ষসী অবাক হয়ে বলল, কিরে, কি হলো? আজ হঠাৎ আমার ওপর এত দরদ কেন তোর? রাজকন্যা করলো কি, একটা বাটিতে নুন জল নিয়ে বসেছিল, সেই জল দুই এক ফোঁটা রাক্ষসীর পায়ে ফেলে দিল। আর রাক্ষসী আঙুলে করে সেই জল একটু চেখে দেখেই বলল, ও মা, তুই কাঁদছিস? এত সুখে রেখেছি, তাতেও তোর কান্না? রাজকন্যা বলল, বারে, কাঁদবো না? তুমি তো আমাকে ভালোবাসো বলেই সুখে রেখেছো,
কিন্তু একদিন যদি তুমি মরে যাও তখন আমাকে দেখবে কে? ওরে পাগলি, আমি হলাম রাক্ষসী, আমার কি মরণ আছে? আমি আর আমার বোন দুজনেই অমর। বাহ, তাই আবার হয় নাকি? আমার রাবণ রাজাও মরে গেল, আর তোমরা তো কোন ছাড়। তবে শোন, আমার মার মুখে শুনেছিলাম রাবণ রাজা নাকি আমাদের মাস্তুতো মামা। তারও মরণ হতো না যদি না তার মৃত্যুবান চুরি যেত। তাহলে আমার কোনো ভয় নেই তো? কিসের ভয়? আমরা রাক্ষসী, আমাদের প্রাণ অন্য জায়গায় রাখা থাকে। তাই নাকি? তাই নাকি? তোমাদের প্রাণ কোথায় থাকে? রাক্ষসী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সে কথা কাউকে বলতে নেই রে, তবে তুই তো আমার মেয়ের মতন, তোকে বলতে কোনো আপত্তি নেই। তাই বলছি, ওই যে আমাদের শিব মন্দিরটা, ওর পাশেই তো পম্পা সরোবর। তা ওই পম্পা সরোবরের জলে কেউ যদি এক ডুবে নিচে যায় তাহলে একটা সোনার কৌটো দেখতে পাবে। সেই কৌটোর ভেতরে একটা কালো ভ্রমর আছে, সেটাই হচ্ছে আমাদের প্রাণ। যদি কেউ ওই ভ্রমরটাকে এক কোপে কাটতে পারে তাহলেই আমরা মরে যাব। তা সে কাজ আর করবে কে? এই পাতালপুরি থেকে আসতেই পারবে না, ও কাজও করতে পারবে না, অতএব আমাদের মরণও হবে না। রাজকন্যা খুব খুশি হবার ভান দেখিয়ে বলল, যাক বাবা, বাঁচা গেল, আমার যে কি ভয় হতো। পরদিন সকালে রাক্ষসী চলে গেলে রাজপুত্র এলো। তারপর সোনার কাঠির পরশে রাজকন্যার ঘুম ভাঙিয়ে সব শুনেই তো লাফিয়ে উঠল। সে বলল, এই কথা, আমি আজই ওদের শেষ করব। বলেই দেওয়ালে ঝোলানো একটা তলোয়ার নিয়ে রাজকন্যা সহ চলল পম্পা সরোবরের দিকে। সরোবরের কাছে গিয়ে তলোয়ার উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ল সরোবরের দিকে। তারপর এক ডুবে নিচে গিয়ে পেয়ে গেল সেই সোনার কৌটোটা। সোনার কৌটোর মধ্যে সত্যিই একটা ভ্রমর ছিল। রাজপুত্র যেই না সেই ভ্রমরটাকে এক হাতে টিপে ধরেছে, অমনি তো রাক্ষসীরা টের পেয়ে গেল সব। তারা দুই বোনে তাদের মৃত্যু আসন্ন জেনে ভীষণ চিৎকার করতে করতে ছুটে এলো সরোবরের কাছে। কিন্তু এলে কি হবে? রাজপুত্র তখন এক কোপে ড্যাং করে দিয়েছে ভ্রমরটাকে। আর যেই না দেওয়া রাক্ষসীরাও ড্যাং হয়ে গেল। অমনি দেখা গেল তারাও দুয়াতখানা হয়ে মরে পড়ে আছে। রাজপুত্র আর রাজকন্যার তখন সে কি আনন্দ! সেই মনির প্রভাবে তারা আবার জল পার হয়ে ডাঙায় এলো, আর পাতালপুরীর ধনরত্ন নিয়ে রাজ্যে ফিরে তাক লাগিয়ে দিল সকলকে। রূপনগরে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা রানী আবার ঘটা করে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। তারপর এক শুভ দিনে রাজপুত্র রাজ সিংহাসনে বসল। মন্ত্রীপুত্র অভিষিক্ত হলো নতুন মন্ত্রী পদে। শুধু কোটাল পুত্র ও সেনাপতি পুত্রের জন্য একটু যা দুঃখ রয়ে গেল সবার মনে। শেষ হলো আজকের রূপকথা। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আবার ফিরবো পরের পর্বে। তোমাদের নিয়ে যাব অন্য কোনো দেশে। তোমাদের কোন দেশ বেশি পছন্দের সেটাও আমাকে জানিয়ে রেখো কিন্তু। তাহলে আজকের মতো আসি বন্ধুরা। তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো। ধন্যবাদ।